যখনই দেখি ৩৬২ রান ৬ উইকেটে বানিয়ে ফেলেছে নিউজিল্যান্ড, তখন আর আমার মনে হয় না, মনে হলো একবারের জন্য মনে হয়নি যে সাউথ আফ্রিকা কোনোভাবে এই ম্যাচ জিততে পারবে কিংবা জেতার সম্ভাবনা আছে। তো এই ম্যাচের দ্বারাই নিউজিল্যান্ড আবারও প্রমাণ করেছিল নিউজিল্যান্ড এখন কি ফর্মে আছে এবং তাদের ব্যাটাররা ফিল্ডিং, বোলিং তারা কিরকম ফর্মে নিয়ে তারা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে। পুরো সাউথ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে এই ম্যাচে। যদিও মাঝখানে কিছুক্ষণ ডেভিড মিলার মোটামুটি লড়াই করার পজিশনে নিয়ে এসেছিল এই টিমকে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আ না আছে বাঁশ না আছে বাঁশুরি, সেরকম অবস্থা হয়ে গেছে সাউথ আফ্রিকার। তো ৩৬২ রান এমনিতে হিউজ রান। তার উপরে চা 2nd ব্যাটিং সাউথ আফ্রিকার জন্যে একটু দুঃসহ হয়ে গেছিল। তারপরে আবার ১ম এ যে ঝিমানো খেলা। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা মোটেও সাউথ আফ্রিকা সুলভ খেলতে পারেনি সেমিফাইনালে। এবং তারই মাসুল দিতে হলো সেমিফাইনালে, এবং যার বিনিময়ে চলে গেল ফাইনালে নিউজিল্যান্ড। এবং আমার মনে হয় নিউজিল্যান্ড একটা যোগ্য টিম হিসেবে ফাইনালে গিয়েছে। আগামী রবিবার দুবাইয়ে তারা ইন্ডিয়ার সঙ্গে খেলবে ফাইনাল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ফাইনাল। এবং আমার মনে হয় এটি এই ফাইনালটি যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ ২ টিমই যথেষ্ট ভালো খেলে তারা ফাইনালে এসেছে। যেমন নিউজিল্যান্ড যথেষ্ট ভালো খেলে ফাইনালে উঠেছে, তেমনি ইন্ডিয়াও যথেষ্ট নিজেকে প্রমাণ করে এবং ভালো খেলে বাকি টিমগুলোকে পুরোপুরি পর্যস্ত করে তারা এই ফাইনাল পর্যন্ত এগিয়ে এসছে। তো আশা করব এটা একটা খুব দারুণ হাড্ডাহাড্ডি এবং ফাটাফাটি ম্যাচ হবে, ফাটাফাটি ফাইনাল হবে। ফাইনালের মতোই ফাইনাল হবে আশা করি। তবে শুরু করা যাক। তো আজ তোমাদের গতকালকের যে ম্যাচটা হয়েছিল ৩৬২ রান করেছিল নিউজিল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে। এই এই তোমরা যদি স্কোরের দিকে তাকাও তাহলে তোমরা দেখতে হবে যে ১ম এই নিউজিল্যান্ডের উইল ইয়াং, তিনি আজকেও খুব একটা খেলতে পারেননি। তিনি ২১ রান মাত্র করেছেন। তারপরে রচিন রবীন্দ্রা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ২য় সেঞ্চুরি মেরে দিয়েছেন। ১০১ বলে ১০৮ রান, ১৩টি চার, একটি চারের মার। তো তোমরা তারপরেও যদি দেখি কেন উইলিয়ামসনও যথেষ্ট ফর্মে আছে। তিনি মোটেও বোঝাতে দিচ্ছেন না যে তিনি মানে একটা মানে বয়স্ক প্লেয়ার কিংবা নিজের অনেক বয়স হয়ে গেছে কি সেইরকম মোটেও না। তিনি ইয়াংদেরকে যথেষ্ট তিনি পাল্লা দিচ্ছেন তাদের সঙ্গে রানে। তো এই আ কেন উইলিয়ামসন অবশ্যই একজন ভালো ব্যাটার। তার উপরে কিছুদিন ফর্ম ছিল না। তো এখন তিনি ফর্মে এসছেন এবং ফর্মে এসেই তিনি একদম তার খেলা খেলিয়ে দিচ্ছেন। তো যখনই আ তারপরে ড্যারেল মিচেল ৪৯ রান করে আউট হয়ে গেছেন। তারপরে টম ল্যাথম খেলতে পারেনি। তারপরে গ্লেন ফিলিপস এসে ২৭ বলে ৪৯ রানের একটা বেধড়ক ইনিংস খেলেন এবং ঝোড়ো ইনিংসের মাধ্যমে রান পৌঁছে যায় ৩৬২ ৬ উইকেটে, যেটা একটা হিউজ রান ছিল। ৩৬২ রান ওয়ানডেতে সবসময়ই একটা মানে উ উ উইনিং টোটাল। এ নিয়ে কোথাও কথা হবে না। তো যে এই রান করার পরে আমি বলব যে সাউথ আফ্রিকার বোলিং মোটেও ভালো করেনি তারা। ফাস্ট বোলিং আর স্লোয়ারের পর স্লোয়ার, এত স্লোয়ার যে কেন সাউথ আফ্রিকান প্লেয়াররা এত বোলাররা এত স্লোয়ার করে বুঝি না। তাদের এত স্লোয়ার করার কি দরকার? এবং ভাষ্যকাররাও এটা নিয়ে খুব তারা পয়েন্ট আউট করেছে যে এই এত স্লোয়ার কেন করে? তারপরে স্পিনার যেটা ছিল কেশব মাহারাজ এবং অ্যাডেন ম্যাকরাম চলেনি। কেশব মাহারাজ মোটেও চলেনি। ১০ ওভার ৬৫ রান এবং কোনো উইকেট পাননি। তো এখানে আমার মনে হয় স্পিন ট্যাকটিক্স সাউথ আফ্রিকা মিস করে গেছে। তাদের আরেকজন স্পিনার ছিল তাবরেজ শামসি, আ কে অবশ্যই নিয়ে আসা উচিত ছিল। কারণ এর আগে তাবরেজ শামসি যতবার দুবাইয়ে খেলেছে পাকিস্তানের সঙ্গে তার পারফরম্যান্স মোটামুটি ভালোই ছিল। কিন্তু আই ডোন্ট নো তাকে কিসের জন্য নেয়নি। তবে সে যদি মহারাজের সঙ্গে থাকতো আমার মনে হয় টিম আরো ভালো ফল করত। তো যাই হোক, তো এই মুহূর্তে আমি যা বলবো যে নিউজিল্যান্ড আ খুব ভালো খেলেছে এবং সাউথ আফ্রিকার মতো টিমকে হারানো চারটিখানি কথা নয়। তার উপরে ৩৬২ রান করা। তো যাই হোক, এই দুটি আ টিমের মধ্যে ভেবেছিলাম যে খুব একটা হবে। তো ১ম এ সাউথ আফ্রিকার ব্যাটিং করতে নেমে যে তোমার ১ম এই তুমি দেখবে যে ১২৫ রান ২ উইকেটে ছিল।
কিন্তু যে এই ১২৫ রান করেছে, সেই ১২৫ রানের মধ্যে তোমার যে রানের যে গতিবেগ সেটা একদমই ধিমা ছিল। এখানে টেম্বা বাবুমা তিনি ৭১ বলে ৫৬ রান করেছেন। ৭৮ স্ট্রাইক রেট, যেটা এই ম্যাচে ৩৬২ রান জন্য তুমি টার্গেট করে নামছো খেলতে। সেই ম্যাচে যদি তুমি 78 এর স্ট্রাইক রেটে খেলো তাহলে ম্যাচ কিভাবে সম্ভব বের করা? এবং সেটাই হয়েছে। টেম্বা বাবুমা অনেকদিন ধরেই ওর একটা মানে মিক্সড রিঅ্যাকশন ছিল সবার প্রতি। কোনো ম্যাচে ভালো খেলে, আবার খেলে না। আবার এই যে এরকম ম্যাচে নিজেকে প্রমাণ করতে মানে নিজের খেলাটাকে সেভাবে নিয়ে যেতে পারে না। সো টেম্বা বাবুমার প্রতি সবাই এখন আঙুল তুলছে। এখন দেখা যাক নেক্সট কী হবে। তাকে আগামী সিরিজে ওকে ক্যাপ্টেন রাখে কি না। তবে আমি বলব যে ১ম এ যে রানটা ধিমেই গিয়েছিল সেইখান থেকে সাউথ আফ্রিকা আর বেরিয়েই আসতে পারেনি। তারপরে তোমার বলে হেনরি ক্লাসেনও চলেনি, আজ মার্কমও চলেনি। তারপরে ডেভিড মিলার, এই যে কিলার মিলার এসে এই যা মোটামুটি ম্যাচে ফিরিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে হ্যাঁ, তিনি হয়তো ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন। কিন্তু একা কিভাবে সম্ভব? তাকে সাথ দেওয়ার মতো কেউই ছিল না। তো এখানে যদি বলবো যে ১ম এর যে আ আ টপ ২ ছিল, সেখানে টপ ৩, এখানকার যদি কেউ একটা সেঞ্চুরি পেয়ে যেত কিংবা লম্বা একটা রান পেয়ে যেত, একটা বাভুমা হোক কিংবা ভ্যান ডার ডুসন হোক, যদি কেউ একটা ভালো রান পেয়ে যেত তাহলে আমার মনে হয় সাউথ আফ্রিকা হয়তো জিতলেও জিততে পারত কিংবা হয়তো ১০-১৫ রানের ডিফারেন্সেস হতো। কিন্তু সেটা হয়নি। যা হোক কিলার মিলার অসম্ভব ভালো খেলেছে, অসম্ভব ভালো করেছে। ৬৭ বলে ১০০ রান করেছেন, ৪টি ৬, ১০টি ৪ এর মার। এবং নিঃসন্দেহে তিনি একজন ভালো খেলোয়াড় এবং কিলার যেভাবে খেলে সেইভাবে খেলেছে। সরি, কিলার বলছি, মিলার। হুম, মিলার যেভাবে সে খেলে, তার যে খেলার ধরন, তিনি সেভাবেই খেলে গেছেন। তার কোনো এদিক ওদিক নেই। কিন্তু ১ম এর সাউথ আফ্রিকার যে ১ম এর যে ব্যাটিং, আমার মনে হয় তার যে ব্যাটিংয়ের উম গতি, ব্যাটিংয়ের যে রান রেট, সেটা মোটেও খুব একটা মানে আপ টু দ্য মার্ক ছিল না। সেইজন্যেই তারা সেখানে পিছিয়ে গেছে এবং তারপর সেখান থেকে আর ম্যাচকে বের করা সম্ভব হয়নি। এবং ৩৬২ রান তুমি চেজ করতে নামো এবং সেখানে যদি তুমি আম ২২ ২২ ওভারে ১২৫ রান। ২২ ওভারে যদি ১২৫ রান করো, ৩৬২ রান চেজ করতে নামছো, ২২ ওভারে ১২৫ রান, আ আই থিংক তখনই ম্যাচ বেরিয়ে যায়। তো যেটা হয়েছে ওরা নিউজিল্যান্ডে যদি দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে মাইকেল স্যান্টেনার ১০ ওভার ৪৩ রান ৩ উইকেট। তারপরে রাচিন দ্রাবিড় ৫ ওভার ২০ রান ১ উইকেট। তারপরে গ্লেন ফিলিপস ৩ ওভার ২৭ রান ২ উইকেট। হুম? তারপরে ব্রেসওয়েল ১০ ওভার ৫৩ ১ উইকেট। তো এখানে যদি তুমি এই দুটো টিমের যদি আমরা পার্থক্য দেখি তাহলে তোমরা অবিলম্বে বুঝতে পারবে যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা একটা হচ্ছে স্পিন। স্পিন কেশব রহমানের ওদিকে একটাই স্পিনার ছিল, মেন স্পিনার, সে কিছুই করতে পারেনি, তো সেখানে রান ওইভাবে চলে গেছে। তারপরে এদিকে যদি দেখো তাহলে এদিকে তারা ৩ পার্ট টাইম স্পিনার, আর ওরা তো ওদের দুটো মেন স্পিনার ব্রেসওয়েল এবং মাইকেল স্যান্টেনার। দুজনেই উইকেট পেয়েছে, দুজনে ৪ উইকেট তুলে দিয়েছে। তারপর আবার রচিন রবীন্দ্রাও তিনি আবার ১ উইকেট তুলে দিয়েছে ৫ ওভারে ২০ রান দিয়ে। তো কতটা মানে আ কম রান দিয়ে উইকেট তুলে ফেলেছে। তারপরে স্যান্টেনার ১০ ওভার ৪৩ ছিল। তো এইখানেই সাউথ আফ্রিকা মিস করে গেছে। সাউথ আফ্রিকার দরকার ছিল একটা ভালো আরেকটা স্পিনার, মেইন স্পিনার। সেই জায়গাটাতে থেকে তাকালে নিউজিল্যান্ড কিন্তু অনেক এগিয়ে আছে স্পিনের দিক থেকে। তো আমি সেইজন্যে আমি বলছি যে যে আগামী যে ফাইনালটা হবে সেটা হাড্ডাহাড্ডি কেন হবে? এই কারণেই, কারণ এই ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকের উম মানে স্পিন অ্যাটাকের ম্যাচ। কার স্পিনার বেশি দক্ষতা দেখাতে পারবে, কার স্পিনার বেশি ভালো বল করতে পারবে, কার স্পিনার বেশি ভেরিয়েশন দেখাতে পারবে, কার স্পিনার বেশি ভেলকি দেখিয়ে অপোজিট ব্যাটসম্যানকে আউট করতে পারবে, এটাই দেখার। এবং সেটা যে বেশি ভালো করতে পারবে সেই ম্যাচ জিতবে। যদি আমি যদি দেখি ইন্ডিয়ার এই মুহূর্তে যে টপ ৩ স্পিনার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী দুর্দান্ত ফর্মে এবং তারা দুর্দান্ত মানে বল করছে প্রতিটা ম্যাচে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় নিউজিল্যান্ডের অন্যদিকে স্যান্টেনার এবং মাইকেল ব্রাসওয়েল, স্যান্টেনার এবং মাঝে গ্লেন ফিলিপস কিংবা রবিচন্দ্র রবীন্দ্র দিয়ে ওরা চালিয়ে দেয়। তো এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এরা দুজনের যে স্পিন ডিপার্টমেন্ট বেশ ভালো, অ্যাটাকিং এবং তারা ভালো ফর্মে আছে। তো এই দিক থেকে যদি ভাবি তাহলে নিউজিল্যান্ড যদি ফাইনালে গিয়ে থাকে তো এটা সত্যি খুব ভালো, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালো। কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় টুর্নামেন্ট, সেখানে যদি টপ 2 টিমস
যদি না ওঠে সেখানে খেলার মজাই থাকে না। তো আমার মনে হয় যে এখানে যদি সাউথ আফ্রিকা জিতেও যেত, আমি সেই মজা পেতাম না যেটা তারা নিউজিল্যান্ড উঠে পেয়েছে। কারণ আমি ১ম থেকেই বলেছিলাম যে সাউথ আফ্রিকার যে স্পিন অ্যাটাক, বোলিং অ্যাটাক সেটা অতটা খোরদার না। তাদের বোলিং এনগিডি, রাবাডা চলছে, ওকে ফাইন। তাদের যে ফাস্ট বোলিং অ্যাটাক দুর্দান্ত, কোনো ডাউট নেই। কিন্তু এখানে ফাস্ট বোলিং দিয়ে কিছু হচ্ছে না। ফাস্ট বোলিং দিয়ে কিছু ফাস্ট বোলিংয়ে হচ্ছে। হয়তো একাদটো হয়ে যাচ্ছে, ওকে ফাইন। বাট স্পিনিং অ্যাটাক যার দুর্দান্ত, সেই ম্যাচ এই জিতছে। তো তোমার এখানে যদি আমরা দেখি তাহলে আম, আমি বলবো যে ফাইনাল আমরা দেখব যে ইন্ডিয়া স্পিন অ্যাটাক ভার্সেস সাউথ আফ্রিকার স্পিন অ্যাটাক, সরি, নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক। তো এবার যদি আমরা যদি দেখি দুই টিমের মোটামুটি ব্যাটিংয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে প্রথমে নিউজিল্যান্ডের যে ব্যাটিং ওপেনার দুর্দান্ত ফর্মে, অ্যাজ ওয়েল ইন্ডিয়ার ওপেনিং জুটি রোহিত শর্মা তো মোটামুটি চলছে, ও তো এরকমই খেলে ধুমধাড়াক্কা। তারপরে শুভমান গিল ভালো, উম, দুটো ম্যাচে ভালো রান পেয়েছেন, তো ফর্মে আছেন। তারপরে ভারতের মিডল অর্ডার যে যদি তাকানো যায় তাহলে রয়েছে বিরাট কোহলি, নান আদার দ্যান বিরাট কোহলি তো আছেনই। তার সঙ্গে যোগ দেওয়ার জন্য শ্রেয়াস আইয়ার খুব সুন্দর ফর্মে আছেন এবং খুব ভালো নিকে আছেন। গত ম্যাচেও দেখা যাচ্ছে খুব ভালো শট মেরেছেন এবং তার ব্যাটে বল খুব ভালো মিডল হচ্ছিল। তো এই দিক থেকে দেখা যায়। আবার অন্যদিকে যদি আমরা এদিকে দেখি তাহলে দেখব যে এই ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন ফর্মে। তো ওভারঅল আমি এখানে কোনো রকমের দেখতে পাচ্ছি না। ব্যাটিং ও বোলিংয়ের দিক থেকে স্পিন অ্যাটাকে আমি দুটো টিমকে 50-50 রাখবো। এখানে কাউকে আমি বেশি রাখছি না। কিন্তু আমি কোন জায়গায় নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো সেটা হচ্ছে ফিল্ডিং। ভাই সাব, ফিল্ডিং যদি তুমি দেখো নিউজিল্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, ইন্ডিয়ার ফিল্ডিং যথেষ্ট ভালো। ইন্ডিয়ার ফিল্ডিংয়ের কোনো আমি করছি না। ইন্ডিয়ার ফিল্ডিং যদি তুমি দেখো যে গালি থেকে বিরাট কোহলি থাকবে, তোমার পয়েন্টে রবীন্দ্র জাদেজা, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে শ্রেয়াস আইয়ার, যথেষ্ট ভালো ফিল্ডার। কিন্তু ভাই যখনই গ্লেন ফিলিপস সামনে চলে আসে তখনই বাকি সব ফিকে হয়ে যায় ওর কাছে। বাকি জয়ই বলো, রবীন্দ্র জাদেজা বলো, আর যাই বলো, গ্লেন ফিলিপসের কাছে ভাই ওই ক্যাচ, তবা তবা তবা। তো ওই দিক থেকে যদি ধরো তাহলে আমি নিউজিল্যান্ডকে সামান্য এগিয়ে রাখবো। সেখানে আমি বলতে পারি ফিল্ডিং দিক দিয়ে নিউজিল্যান্ড 70 আর ইন্ডিয়া 30, আমি এতটা এগিয়ে রাখবো। কিন্তু বাকি যে দুই ডিপার্টমেন্টে, বোলিং এবং ব্যাটিং, এদিকে আমি বলবো যে 50-50। কারণ নিউজিল্যান্ডের যে ব্যাটিং সাইড আছে সেও দুর্দান্ত ফর্মে খেলছে, ভালোই খেলছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার যে ব্যাটিং সাইড আছে দুর্দান্ত ফর্মে। আর ইন্ডিয়ার বোলিং নিয়ে তো কোনো কথা হবে না। স্পিন অ্যাটাক তো এখন নাম্বার ওয়ান স্পিন অ্যাটাক, আই থিঙ্ক। তবে এখানে একটু ব্যাপার আছে যে নিউজিল্যান্ডের যে মিডল অর্ডার তারাও স্পিন ভালো খেলছে। কালকে মহারাজকে যেভাবে কেন উইলিয়ামসন পিটিয়েছে, বাকি সবাই পিটিয়েছে, তাতে মনে হচ্ছিল না কেন উইলিয়ামসন কোনো মানে আমাদের এশিয়ান কান্ট্রির পিচে খেলছে, কোনো স্লো পিচে খেলছে মনে হচ্ছিল না। তো এখানে আমি বলবো যে তারা যথেষ্ট নিজেকে প্রিপেয়ার করেছে। হুম। তো নিজেদেরকে যথেষ্ট প্রিপেয়ার করেছে এবং সেই জন্য আমি বলি যে এই মুহূর্তে যদি দুটো টিমের পুরো কম্প্যারিজন করা হয় তাহলে ব্যাটিং বোলিং নিয়ে আমার কোনো পার্থক্য নেই দুই টিমের মধ্যে। দুটো 50-50, কিন্তু যেটা দিয়ে এগিয়ে থাকবে সেটা হচ্ছে ফিল্ডিং। তো এখন সেটাই দেখার, সেদিন ফিল্ডিংয়ের দিক দিয়ে সেই দিন ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে তারা নিজেদের টিমকে কতটা ফিল্ডিংয়ের মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এখন দেখা যাক, আগামী রবিবার ম্যাচ হতে চলেছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার। 2025 এর ফাইনাল দুবাইয়ে হবে। তো আশা করব তোমরাও অধীর অপেক্ষায় সবাই বসে আছো। তো এখন আমিও অধীর অপেক্ষায় বসে আছি সানডে ফান্ডে কি হবে সেটা দেখার জন্যে। তো আপাতত এই পর্যন্তই। তারপরে আমরা আসবো আরেকটি ভিডিও নিয়ে এবং ম্যাচের বিশ্লেষণ নিয়ে, এবং ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনালের আগেও একটা ভিডিও করব আমরা, যে তাদের দুইয়ের কম্পারিজন নিয়ে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ।